ওকে, তাহলে হচ্ছে আজকে টপিক হচ্ছে প্রোনাউন। এবং প্রথমত হচ্ছে আপনার যে ক্লাস, মানে যে ক্লাসটা নাউনের ক্লাসটা করেছেন, সেই ক্লাসের উপর আমি এখন কুইজটা নিচ্ছি। সো আমাদের প্রথম যে কুইজটা ছিল, যে আই রিকগনাইজড ইউর ভয়েস অ্যাট ওয়ান্স, ভয়েসটা হচ্ছে কি কমন নাউন। মোটামুটি বেশিরভাগই ভুল করছেন। সো এখন দেখি এই কোয়েশ্চেনটার আনসার কারা পারেন। আচ্ছা, এখানে লিখাটা এভাবে লিখে দিই সুন্দর করে। মোটামুটি বেশিরভাগই শুদ্ধ আনসার দিচ্ছেন, মানে সঠিক আনসারটা দিচ্ছেন। কালেকটিভ নাউন, তাই না? ভিড়, অনেকেই থাকে সেখানে। এই প্রপার নাউন কিভাবে? ভাই প্রপার নাউন তো না। ফাতেমা, আপনি ভুল আনসার দিয়েছেন। প্রপার নাউন তো না, কালেকটিভ নাউন। সেখানে অনেক মানুষ থাকে না, ক্রাউড, ভিড়ে। চিন্তা করে দেখেন না, সমষ্টি বুঝাচ্ছে না? সমষ্টি বুঝালে কি কোন নাউন? কালেকটিভ নাউন, তাই না? আচ্ছা, আবার এই কোশ্চেনটা এভাবে লেখা যায়, দ্য পুলিশ ডিসপেয়ার্স দ্য ক্রাউড। এখানে, এখানেও ক্রাউডের নিচে আঁক দেওয়া, দাগ দেওয়া আছে। তো বলতেছে যে ক্রাউডটা কোন নাউন, সেখানেও একই রকম, ঠিক আছে। লাইন যেভাবে আসুক, আপনাকে ওয়ার্ড যেটা নিচে আঁক দেওয়া থাকবে আপনাকে সেটা চিন্তা করতে হবে। ওকে। আর আমি যে মাত্র যে কোশ্চেনটা বললাম, এটা প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা আসছে। প্রাথমিক প্রধান শিক্ষক নিয়োগ, এটা অনেক আগের। আচ্ছা, যাই হোক, প্রত্যেকটা বিষয় গুরুত্বপূর্ণ। আপনারা আগে নোটগুলো ভালো করে পড়বেন। এবং আচ্ছা, ঠিক আছে। তো এখন আমরা মেইন ক্লাসে প্রবেশ করব। তো যে টপিকটা প্রোনাউন, তাই না? এখন ফার্স্ট অফ অল হচ্ছে প্রোনাউন কাকে বলে আমি এর আগে অনেকবার বলেছি। আমরা সাধারণত নামের পরিবর্তে যে ওয়ার্ড গুলো ইউজ করে থাকি, হি, সি, ইট, উই, তাই না? অনেক রকম প্রোনাউন আছে, যেটা হচ্ছে আপনারা দেখবেন আজকের ক্লাসে এন্ড ক্লিয়ার হবেন। এই দুটি উদাহরণ আপনাদেরকে এর আগেও দেখিয়েছিলাম। করিম ইজ এ গুড বয়, করিমটা হচ্ছে নাউন, তাই না? এখন তার পরিবর্তে আমি হি ইউজ করতেছি, যে হি গোজ টু স্কুল এভরিডে। এখানে করিমের পরিবর্তে আমি হিটা ইউজ করছি। ওকে। আচ্ছা, সো প্রোনাউন নিয়ে আশা করি কোনো সমস্যা থাকার কথা না, যেহেতু অনেকবার কথা বলা হয়েছে। ঠিক আছে। এখন একটি বাক্যে প্রোনাউনের কাজটা কি? আপনার নাউনের কাজ সম্পর্কে জানেন না অলরেডি, যে সাবজেক্ট গঠন করে, অবজেক্ট গঠন করে, তাই না? আচ্ছা, তো যে জায়গায় ছিলাম, প্রোনাউনের প্রধান কাজটা কি? সাবজেক্ট হিসেবে বসে, তাই না? অবজেক্ট হিসেবে বসে। এটা অনেকগুলি ক্লাসে বলেছে আপনাদেরকে। আচ্ছা, আমার কথা কি বুঝতে পারতেছেন আপনারা? কথা কি স্পষ্ট আছে কিনা একটু জানান তো।
হ্যাঁ, ওকে ওকে, আর জানা লাগবে না, ঠিক আছে। তার মানে প্রোনাউন হচ্ছে নামের পরিবর্তে বসে, এর প্রধান কাজটা কি জানো? সাবজেক্ট হিসেবে বসে, অবজেক্ট হিসেবে বসে, তাই না? সো আপনারা জানেন যে সাবজেক্ট হচ্ছে বাক্যের প্রথমে বসে একটা সাধারণ বাক্যে, অবজেক্ট হিসেবে বসে। দেখেন এখানে সে, মিটা হচ্ছে কি অবজেক্ট, হি কল মি, এখানে মানে সে আমাকে ডাকলো, এখানে আমাকে মানে মি হচ্ছে অবজেক্ট। এই মি এর সাবজেক্টিভ ফর্ম হচ্ছে আই, এটা আপনারা একটু পরে জানবেন, ওকে। তার মানে কেউ যদি আপনাকে প্রশ্ন করে বা পরীক্ষাতে, সাধারণত এইভাবে আসবে না যে এর কাজটা কি, আপনাকে, আপনি রাইটিং স্কিল ভালো করতে হলে, ইংরেজিতে ভালো ফ্লুয়েন্ট আপনার স্পিকার যারা হতে চান, সেক্ষেত্রে হচ্ছে আপনারা এই বিষয়গুলো একটু ধারণা রাখতে হবে যে আমি আহ, যখন নামের পরিবর্তে ওয়ার্ড গুলো ইউজ করব, কখন কোন ওয়ার্ডটা ইউজ করব, কোথায় ব্যবহার করব, এটা জানতে হবে, ঠিক আছে। আপনি একটা প্যারাগ্রাফ লিখতে গেলেন, প্যারাগ্রাফের প্রথম নাম দিয়ে শুরু করলেন, এরপরে প্যারাগ্রাফ সেটা কি, সেই অনুযায়ী আপনি প্রোনাউনটা নেবেন, ঠিক আছে। ধরুন আপনি ট্রাফিক জ্যামের একটা প্যারাগ্রাফ লিখতেছেন, তা আপনি তো প্রথমে ট্রাফিক জ্যাম দিয়ে শুরু করবেন, দেন হচ্ছে আপনি এর পরিবর্তে প্রোনাউনটা ইউজ করবেন যে ইট, ঠিক আছে, এভাবে আর কি, ওকে। আচ্ছা, এখন এই যে প্রোনাউন গুলো আমরা যে নামের পরিবর্তে ইউজ করে থাকি তা মূলত কতটি প্রকার? বিভিন্ন বইতে বিভিন্ন প্রকারভেদ রয়েছে। আমি আপনাদেরকে শিখাবো মূলত 9 ধরনের: পার্সোনাল প্রোনাউন্স, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন্স, ইন্টারোগেটিভ প্রোনাউন্স, ইনডেফিনিট প্রোনাউন্স, পসেসিভ প্রোনাউন্স, রেসিপ্রোকাল প্রোনাউন্স, রিলেটিভ প্রোনাউন্স, এইগুলি ছাড়াও রয়েছে রিফ্লেক্সিভ প্রোনাউন্স, ইন্টেন্সিভ প্রোনাউন্স। আচ্ছা, এখন আপনাদের কাছে আমি জানি অনেক কঠিন মনে হচ্ছে অনেকের কাছে, তাই না? এখন প্রথম কথাটা আসেন, সাবজেক্ট হিসেবে বসে, অবজেক্ট হিসেবে বসে, এই দুইটা বিষয়ে কারো সমস্যা আছে কিনা সেটা বলেন। যে স্যার আমি বুঝি না বা বুঝতেছি, সাবজেক্ট এবং অবজেক্ট হিসেবে যে বসে, এই দুইটা বিষয়ে কারা বুঝেন? আচ্ছা, মোটামুটি ক্লিয়ার, বোঝা যাচ্ছে যে সাবজেক্ট হিসেবে বসে, বাক্যের প্রথমে বসবে, স্বাভাবিক, যেহেতু আপনারা জানেন যে সাবজেক্ট বাক্যের প্রথমে বসে, হ্যাঁ মাঝখানে বসতে, পরে বসতে পারে, এটা দেখবেন সবকিছু। অবজেক্ট হিসেবে বসে, ঠিক আছে। আচ্ছা, এখন প্রণয়নের প্রকারভেদ পড়ার আগে আমি আপনাদেরকে একটা টেবিল দেখাই, আমি এগুলো দিব সবকিছু আপনাদেরকে। আচ্ছা, এই টেবিলটা একটু খেয়াল করুন। আচ্ছা, আপনাদের কি কি পার্সনের কথা বলছিলাম? যে ফার্স্ট পার্সন হচ্ছে যেখানে আমি আছি যে ওয়ার্ডের ভিতরে, সেকেন্ড পার্সন হচ্ছে তুমি মানে ইউ, এন্ড থার্ড পার্সন হচ্ছে আমি এবং তুমি যে ওয়ার্ডে থাকবে না, যেমন হি, সে, সে তো মানে কি আমি এবং তুমি বাদে, তাই না? তো এখানে পার্সন সম্পর্কে লিখা আছে, মানে পার্সন গুলো আলাদা করে দিয়েছে আর কি। আই হচ্ছে ফার্স্ট পার্সন, মি হচ্ছে ফার্স্ট পার্সনের ভিতরে পড়ে, মাই হচ্ছে ফার্স্ট পার্সন, তাই না? মাই মানে কি আমার, তো আমার বলতো আমি সেখানে আছি। এখন আপনারা আপনারা এই বিষয়গুলো একদম ভালোভাবে পড়বেন, যে সাবজেক্টিভ, অবজেক্টিভ এন্ড পজিটিভ, আই, মি, মাই, ইউ, ইউ, ইয়োর, এগুলো এভাবে পড়ে পড়ে ফেলবেন। আচ্ছা, এরপর হচ্ছে পজিটিভ, এগুলো সবই আপনাদেরকে দেখাবো একটু পরে। এরপর হচ্ছে কি রিফ্লেক্সিভ, এই যে এগুলো পার্সন অনুযায়ী যে আমি আলাদা করে দিয়েছি সুন্দর করে, সিঙ্গুলার কোনটা প্লুরাল কোনটা সবই দেখতে পারতেছেন আপনারা। So, সুন্দরভাবে খাতায় নোট করে একদম ছক করে পড়ে ফেলবেন, ওকে। আচ্ছা, এখন এই বিষয়গুলো এখন আমি আপনাদেরকে বুঝাই দিব। এটা হচ্ছে কি আলাদা ভাবে দিয়েছি যাতে হচ্ছে আপনি বুঝতে সহজ হয়। যে আই হচ্ছে সাবজেক্টিভ, আমি সাবজেক্ট হিসেবে আই বসাবো, আই এর অবজেক্ট হিসেবে আমি মি বসাবো। ওই যে একটু আগে দেখলেন যে হি কল মি, ইউ এর কোনো পরিবর্তন নাই, ঠিক আছে। হি, হিম, এভাবে পড়ে ফেলবেন, ঠিক আছে। জাস্ট জাস্ট পড়ে ফেলবেন, ভালো করে পড়বেন। হয়তোবা প্রথম দিন আপনি পারবেন না, দ্বিতীয় দিন পারবেন না, বাট আপনি পড়তে পড়তে পারবেন, ঠিক আছে। আপনি 1 ঘন্টায় যে বসে এটা মুখস্থ করে ফেলবেন, এই বিষয়টা, এই চিন্তা থেকে আপনি বেরিয়ে আসতে হবে। আপনি প্রথম ধাপে যে মুখস্থ করে ফেলবেন এমন না, আপনি প্রথমত হচ্ছে ক্লাস শেষ করে আপনি নোটটা যখন আবার পড়বে দেখবেন, তখন নোট করার সময় বা আপনি লেখার সময় বুঝে বুঝে জাস্ট লিখে ফেলবেন। আপনি তখন মুখস্থ করার কোনো দরকার নাই, আপনি পড়ে ফেলবেন ভালো করে, দেখবেন যে আস্তে আস্তে এগুলো আপনার মাথায় গেঁথে যাচ্ছে, ওকে। একদম প্রথম ধরেই আমি মুখস্থ করে ফেলবো, এই ধারণা থেকে অবশ্যই বেরিয়ে আসতে হবে। আচ্ছা, এখন দেখেন, তাহলে আমরা এখন দেখবো সবগুলো আলাদা আলাদা, যেমন পার্সোনাল প্রোনাউন্স হিসেবে আমরা আমরা আমি আপনাদেরকে একটু আগে দেখেছি যে হি, সি, এগুলো আমরা ইউজ করে থাকি, তাই না? কোনো নির্দিষ্ট ব্যক্তি, বস্তু বা গ্রুপকে বোঝানোর জন্য। যেমন আমি বলছি যে আমি একজন ছাত্র, তো আমি বলবো আই এম স্টুডেন্ট, ঠিক আছে। উই হেল্প হিম, আমরা তাকে সাহায্য করেছিলাম। এ- আমরা তাকে সাহায্য করি। এখন এখানে দেখেন,
আমরা ব্যক্তিকে বোঝানোর জন্য, এখন সেটা হচ্ছে নির্দিষ্ট কোনো নির্দিষ্ট ব্যক্তি বস্তু বা গ্রুপকে বোঝানোর জন্য আমরা এই ধরনের প্রনাউন গুলো সাধারণত ইউজ করে থাকি। আচ্ছা, এখন এগুলোর ভিতরে সাবজেক্টিভ প্রনাউন কি, যেটা হচ্ছে স্বাভাবিক, যেটা হচ্ছে আমরা সাবজেক্টকে সাবজেক্টে বসানোর জন্য ইউজ করে থাকি, তাই না? আচ্ছা, অনেকে বলতেছেন যে ক্লাস প্রবেশ করতে সমস্যা হয়েছে। আচ্ছা, আপনারা আমাকে বলেন তো একটু প্লিজ, যে ক্লাসে জয়েন করতে কি আপনাদের সমস্যা হয়েছে কিনা, মানে কোনো সমস্যা হয়েছে কিনা জাস্ট এটা জানান। জাস্ট ক্লিক করার সাথে সাথে জয়েন হয়ে গেছেন, তাই না? আর কারো কি মিটিং আইডি চাইছে? মিটিং আইডি চাইছি কিনা? আচ্ছা, একটু ওয়েট, আমি ক্লাসের লিঙ্কটা আবার দিই গ্রুপে। আচ্ছা, যে বিষয়টা বলতেছিলাম, সাবজেক্টিভ প্রনাউন গুলো কি, যেই আমরা প্রনাউন গুলো সাবজেক্ট গঠন করার ক্ষেত্রে আমরা ব্যবহার করব। যেমন আমরা আই বসাতে পারি, উই বসাতে পারি, হি, সি, দে, ইট। আপনি বাক্য কিভাবে নিবেন সে অনুযায়ী তো আপনি প্রনাউনটা নিবেন, তাই না? এখন আমি বলতেছি যে তারা ফুটবল খেলতেছে, তাহলে আমি কি ইউজ করব? দে ইউজ করব, যে দে আর প্লেইং ফুটবল। ওকে। এখন এইগুলা অনুযায়ী আবার ভার্ব আবার ভিন্ন ভিন্ন হয়ে থাকে। যেমন কি, যেমন আপনি বলতেছেন যে দে আর প্লেইং ফুটবল, তাই না? ওকে, আপনি এই বাক্যটা লিখলেন। এখন আমি যদি বলি যে আই ইউজ করে এখানে, দের পরিবর্তে আই ইউজ করলে আমি এখানে ব্যবহার করব এম। ঠিক আছে? আচ্ছা, এখন আমি যদি বলি এখানে হি, তাহলে আমি কি ইউজ করব? ইজ ইউজ করব। এই যে পরিবর্তনগুলো, এগুলো হচ্ছে ভার্বের ক্লাসে শিখাবো। আজকের ক্লাস পর্যন্ত আপনি এইটুকু শিখেন, এইটুকু, যে আমি সাবজেক্ট হিসেবে, অবজেক্ট হিসেবে কখন কি নিব সেটা হচ্ছে আপনি আজকে ক্লাসে শিখেন। ভার্ব যে পরিবর্তন হচ্ছে এটা আবার ভার্বের ক্লাসে শিখাবো। বুঝছেন কথা? একটু পর আবার বলবেন না স্যার আমি এই জায়গায় বুঝি নাই, ভার্ব এখানে কেমনে চেঞ্জ হলো। ভাই, আজকের ক্লাসে তো ভার্ব চেঞ্জ করা শিখাবো না। হ্যাঁ শিখাবো, একটু একটু তো জানাই দিব, বাট এটা আস্তে 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 ধীরে ধীরে সব আসবে। আচ্ছা, কথা স্পষ্ট শুনতে পাচ্ছেন কিনা? অনেকে বলতেছেন কথা শোনা যাচ্ছে না। আপনার কি কথা শুনতে পাচ্ছেন? আচ্ছা, যারা শুনতে পারতেছেন না, ঠিক আছে, হয়তো বা আপনাদের ওখানে সমস্যা, বা মিট করার, ভাই জুম ইউজ করা যদি আপনি না শিখেন এই জগতে এসে কেমনে হবে? ঠিক আছে, ওকে। সো যে বিষয়টা বলতেছিলাম, এত ক্লাসে ডিস্টার্ব করলে তো ক্লাস ভালোভাবে নেওয়া যায় না। হ্যাঁ, ঠিক আছে। সো যে বিষয়টা বলতেছিলাম, সাবজেক্টিভ হিসেবে আমরা আই, উই, হি, সি, দে, ইট, এটা আজকে ক্লাসে শিখে ফেললাম যে আমরা সাবজেক্ট হিসেবে এগুলি বসাই। আচ্ছা, এখন তাহলে অবজেক্ট হিসেবে কি প্রনাউন গুলো ইউজ করতে পারি? আপনি তো শিখলেন যে অবজেক্ট হিসেবে আমরা নাউন এবং প্রনাউন হিসেবে ব্যবহার করতে পারি, তাই না? আগের ক্লাসগুলো শিখেছেন। এখন প্রনাউন যে ব্যবহার করবেন, কোন প্রনাউন গুলো ইউজ করবেন? মি, আস, হিম, হার, দেম, ইট, বাক্য অনুযায়ী আমরা এগুলা নিব। কথা কি বুঝছেন? আই সি হিম, আমি তাকে দেখেছি। ঠিক আছে, উই ক্যান সলভ ইট, আমরা এটা সমাধান করছি। এখানে দেখেন হিম, ইট, এগুলো হচ্ছে কি অবজেক্ট হিসেবে বসেছে।
আচ্ছা, সো ফার্স্ট অফ অল কথা যেটা সেটা হচ্ছে পার্সোনাল প্রোনাউন গুলো আপনারা দেখলেন যে কোনো ব্যক্তি, বস্তু বা গ্রুপকে বোঝানোর জন্য আমরা এগুলো ইউজ করে থাকি, ঠিক আছে। আচ্ছা, দেন হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন্স। এখানে এই যে রাফসান, ঠিক আছে, আপনি রিয়েক্ট দেওয়া বন্ধ করে দেন। ওকে। ডেমনস্ট্রেটিভ প্রোনাউন্স, কোনো ব্যক্তি বা বস্তুর পরিবর্তে বসে আমরা কোনো ব্যক্তি বা বস্তুর পরিবর্তে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন গুলো ইউজ করে থাকি। দোজ আর, আচ্ছা এখানে আমি উদাহরণ দেখার আগে একটা বিষয় আপনাদেরকে ক্লিয়ার করব। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এখানে যে দেখেন, একটু খেয়াল করেন যে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন্স গুলো আছে, যেমন দিস, দ্যাট, দোজ, দিস, ঠিক আছে। এখন মেইনলি এই দিস এবং হচ্ছে দোজ, এটি হচ্ছে সিঙ্গুলার এন্ড এটি হচ্ছে প্লুরাল। সিঙ্গুলার এবং প্লুরাল ব্যক্তি বস্তু বোঝানোর জন্য আমরা এগুলো ইউজ করে থাকি। এখন কথা হচ্ছে, যখন বিষয়টা হচ্ছে এক বচনের ক্ষেত্রে আপনি দিস ব্যবহার করবেন, বহু বচনের ক্ষেত্রে আপনি, আচ্ছা এখানে একটু ভুল করে ফেলছি। এই যে ক্লাসে মনোযোগ না থাকলে যা হয় আর কি, ঠিক আছে। আপনার, আমার মনে হয় 100 কল দিছে, যারা হচ্ছে জয়েন করতে পারতেছে না। বা কেমনে হবে, সবাই যদি জয়েন করতে পারে তা, মানে আপনারা যদি জয়েন করতে পারে, ওরা কেন জয়েন করতে পারতেছে না? আচ্ছা, সো ঠিক আছে, এই দিস হচ্ছে প্লুরাল, ঠিক আছে। দিস এবং দিস বানানটা একটু খেয়াল করে দেখেন, সিঙ্গুলার এবং প্লুরাল। ওকে। এখন এগুলো হচ্ছে আপনি দিস ব্যবহার করবেন যখন একটি ব্যক্তি বা বস্তু আপনার কাছে বা হাতের নাগালে আছে। কাছে বা কি, হাতের নাগালে আছে। ধরুন এখানে আপনি একটি বললেন, আর এখানে হচ্ছে কি একাধিক, তাই না? একাধিক, একাধিক বোঝানোর জন্য আপনি দিস ব্যবহার করবেন, টিএইচএসি। আর একটি ব্যবহারের জন্য দিস ব্যবহার করবেন। এবং এখানে উভয়টা হচ্ছে কি, অবশ্যই কি নিকটে কোনো কিছু আছে এরকম বোঝানোর জন্য, তাই না? হ্যাঁ, আপনি এখানে কাছে লিখতে পারেন, ঠিক আছে। মানে কাছে বোঝানোর জন্য আমরা মূলত এগুলা ইউজ করে থাকি। যেমন আমি বললাম যে দিস ইজ মাই বুক, এটা আমার বই, ঠিক আছে। তো বইটা হচ্ছে আপনার নিকটে আছে, এই জন্য আপনি বলতেছেন যে দিস। কথা কি বুঝছেন? একটু লিখে দিই তাহলে বুঝতে সুবিধা হবে। যেমন আমি বললাম কি, দিস ইজ মাই বুক, ঠিক আছে। এখানে এই দিস কেন ব্যবহার করছি? ফার্স্ট অফ অল হচ্ছে বুকটা হচ্ছে আমি সিঙ্গুলার বুঝাচ্ছি, ঠিক আছে। এখন এই বইটা হচ্ছে আমার, তো দিস এর সাথে সিঙ্গুলার ভার্ব নিতে হবে, ভার্বের ক্লাসে এগুলো সব ক্লিয়ার হবে, নো প্রবলেম। ওকে, দিস ইজ মাই বুক, এই বইটা হচ্ছে আমার হাতের কাছে আছে, এই জন্য আমি বলতেছি যে দিস। এখন যদি দূরে হয়, মানে যেটা নিকটে না, দূরে, সেই ক্ষেত্রে আমি কি ব্যবহার করবো বলেন তো? দূরে বোঝালে কি, একটু আগে বলছি, দেখি কে পারে। দূরে বোঝালে কি ব্যবহার করতে হয়? হ্যাঁ, ফাইন, ওকে। আপনার ক্লাসে মনোযোগ, খুব ভালো মনোযোগ আছে। আচ্ছা, কিন্তু আমাকে মনোযোগী থাকতে দিচ্ছে না। যারা হচ্ছে জয়েন হতে, কয়েকজন আছে জয়েন, মানে এর আগের ক্লাসও জয়েন হতে পারে না, বুঝেন, ওনারা জুমই ব্যবহার করতে পারে না। আচ্ছা, সো যদি দূরে বোঝায় সেক্ষেত্রে আমরা ব্যবহার করব কি, সেক্ষেত্রে আমরা ব্যবহার করব দ্যাট, তাই না? সেক্ষেত্রে আমরা দূরে বোঝানোর জন্য কি ব্যবহার করব? দ্যাট। আচ্ছা, এটা হচ্ছে কি সিঙ্গুলার, সিঙ্গুলার। আর এর প্লুরাল ফর্মটা হচ্ছে দোজ, যেটা হচ্ছে প্লুরাল। ওকে।
বেশি বোঝানোর জন্য আর কি, একাধিক। এক এবং কি, এটা হচ্ছে এক, আর এ হচ্ছে কি একাধিক। এখন এটা কোথায় ব্যবহার করবো আমরা? যেটা দূরে আছে, মানে আপনার কাছে না, ঠিক আছে? যেটা দূরে আছে সেক্ষেত্রে আমরা দ্যাট এবং দোজ ব্যবহার করে থাকি। যেটা দিস সেটা হচ্ছে কি কাছে বোঝানোর জন্য, ঠিক আছে? তার মানে আপনি এখানে কি লিখবেন? দূরে লিখবেন, দূরে। আচ্ছা, এখন ধরুন আমি বললাম যে, আচ্ছা একটা এক্সাম্পল দিয়ে সহজে বোঝানোর জন্য আমি বললাম দ্যাট ইজ হার হাউস বললাম, হার হাউস, মানে হচ্ছে ওটা তার বাসা, ঠিক আছে? ওটা তার বাসা। এখন বাসাটা একটু দূরে আছে, এই জন্য আমি দ্যাট দ্বারা বলতেছি। এই জন্য কি দ্যাট দ্বারা বলতেছি। আপনার যারা ভাষা শিখবেন এই ব্যাপারগুলো আপনাকে জানতে হবে। কাছে বলতে কোনটা বুঝাবেন, দূরে বুঝাতে আপনি কোনটা ইউজ করবেন, এটা আপনাকে জানতে হবে। বইতে হয়তো বা অনেক সময় এটা ক্লিয়ারলি থাকে না, জাস্ট এক্সাম্পল থাকে। আমি এই জন্য এত লিখে লিখে দিচ্ছি। আপনার যখন ক্লাসটা দেখতেছেন অবশ্যই নোট করতেছেন, যারা নোট করতেছেন না ক্লাস পরতে রেকর্ডিং পাবেনই। কথা কি বুঝছেন? আচ্ছা, আমাকে তাহলে এখন একটা কোশ্চেনের আনসার দিবেন। সেটা হচ্ছে ধরুন আমি এখানে বললাম আর ফ্রেশ, ধরুন বললাম ম্যাঙ্গোস, এখন যেহেতু আমের দিন। বলুন এখানে কি কি আনসার দিব? এখানে কোন আনসারটা সঠিক? দিস দ্যাট দোজ, কোনটা বসাবো বলেন? উত্তর দিন। এ দেয়ার কোত্থেকে আসলো? অনেকে দেয়ার বলতেছেন। আমরা আমরা অপশনে কি দিয়েছি? দ্যাট, দোজ, দিস, দিস, এগুলা। আচ্ছা, খুব ফাইন, ভালোভাবে আনসার দিচ্ছেন। হ্যাঁ রাফসান, ঠিক আছে। ভুল লেখছেন, ঠিক আছে, আমি ধরে নিয়েছি আপনি দিস বা দোজ যে কোনো একটা লিখেছেন। আচ্ছা, এখন আমি বিষয়টা একটু ক্লিয়ার করি। ফার্স্ট অফ অল হচ্ছে আপনার মাথায় আসতে হবে, আপনি যে বলতেছেন দেখাচ্ছেন, ধরুন আপনি আপনার বন্ধুকে দেখাচ্ছেন, দেখ এই আমগুলো সুন্দর ফ্রেশ। এখন আমগুলো বলতেছেন না আম বলতেছেন, একটা আম বোঝাচ্ছেন। ধরুন কেউ একজন একটা আম নিয়ে বসে আছে, আপনি বললেন এই আমটা ফ্রেশ, তখন হচ্ছে একটা বিষয় আসবে। যদি আমগুলো বেশি হয়ে যায় তখন হচ্ছে অন্য একটা আসবে। এখন যদি বিষয়টা কাছে এবং দূরে, সেটা তো চিন্তা করতে হবে, তাই না? এখন আমি যদি একটু দূরের কোনো কিছু মানে ধরুন আপনার বন্ধুকে আপনি দূর দূর থেকে দেখাচ্ছেন, তাহলে আপনি কি ব্যবহার করবেন? যেহেতু ম্যাঙ্গোজ আছে তার মানে আপনি ব্যবহার করবেন দিস, তাই না? আচ্ছা, নিকটে বোঝানোর জন্য আপনি দিস ব্যবহার করবেন, যেহেতু আপনি কাছ থেকে দেখাচ্ছেন। আর যদি আপনি দূর থেকে দেখান, ধরুন আপনি দূরে বসে আছেন, তাহলে আপনি কি ব্যবহার করবেন? দোজ ব্যবহার করবেন। আচ্ছা, এখন বেশিরভাগ ক্ষেত্রে আমরা এই দিসটা ইউজ করে থাকি। সাধারণত ফ্রেশ আম দেখানোর জন্য আমরা নিকট থেকে বলি, ঠিক আছে? ক্লিয়ার হয়েছেন? দিস কেন নিয়েছি, টি এইচ ই এসি কেন নিয়েছি? যেহেতু আম অনেকগুলো। ফাইন, আপনারা খুব ভালো আনসার দিয়েছেন। তাহজিব, আমি তো অন্য ভাষা বুঝি না। স- মানে ভালো কথা বলবেন, তাহলে হচ্ছে আমি বুঝতে সুবিধা হবে। হ্যাঁ, আমার স্ক্রিনটা অনেক বড়, আমি বড় করে দিয়েছি সবার বোঝার জন্য। ঠিক আছে, আপনারা কিন্তু ওখান থেকে জুম এবং জুম আউট করতে পারবেন, ঠিক আছে? তার মানে আপনারা নিশ্চয় ডেমনস্ট্রেটিভ প্রোনাউন নিয়ে আর কোনো কথা হবে না। একদম ক্লিয়ার ভাবে বুঝেছেন কখন সিঙ্গুলার কখন প্লুরাল, এই বিষয়গুলো আপনারা অলরেডি বুঝে গেছেন। আচ্ছা, দেখেন ইন্টারোগেটিভ প্রোনাউন আরো মজার ব্যাপার। প্রোনাউন্স গুলো কি কি? প্রশ্ন করার জন্য আমরা যেগুলো ইউজ করে থাকি, ঠিক আছে? প্রশ্ন করার জন্য আমরা হু, হুইচ, হোয়েন, হোয়াট, হুজ ইউজ করে থাকি। আচ্ছা, এখানে একটা মজার ব্যাপার বলি। হোয়াই আর হচ্ছে, হ্যাঁ হোয়াই, আচ্ছা ধরুন হোয়াই, হোয়াই কিন্তু মূলত অ্যাডভার্ব গঠনে ব্যবহার করা হয়। বুঝতে পারছেন? হোয়াই অ্যাডভার্ব গঠনে ব্যবহার করা হয়।
হয় আরো। এটা হচ্ছে কি অ্যাডভার্ব গঠনে ব্যবহার করা হয়, যেটা হচ্ছে ভার্বকে মডিফাই করে। ওকে, সো সেটা হচ্ছে আমরা ভার্বের ক্লাসে তো দেখবেনই, বলে দিলাম আর কি, সামনে আসলে বলে দিলাম। পরীক্ষায় কিন্তু এগুলো আসে। একটা সেন্টেন্স দিলো, দেন নিচে দাগ দিয়ে বললো, যে আন্ডারলাইন করে বললো যে আচ্ছা এই ওয়ার্ডটা কিসে আছে, কি কাজ করতেছে, তখন কিন্তু কাজে লাগবে। ঠিক আছে। আচ্ছা, এখন এখানে দেখেন, হু, হুইচ, হোয়েন, হোয়াট, হুজ, এগুলো হচ্ছে আমরা কি কোনো প্রশ্ন জিজ্ঞাসা করার জন্য যে প্রোনাউন গুলো আমরা ইউজ করে থাকি, ইন্টারোগেটিভ প্রোনাউন গুলো। ঠিক আছে, যেমন হু ইজ ইউর ফ্রেন্ড, হোয়াট ইজ ইউর নেম, হু আর ইউ, এগুলো হচ্ছে কি আমরা ব্যবহার করে থাকি। আশা করি এটা নিয়ে দুই কথা হবে না। বুঝতে পারতেছেন? ইয়েস অর নো, দেখি কে বুঝে নাই। আর জি ইসলাম, আমাকে শুনতে পাচ্ছেন? জি স্যার। আর বুঝতে পারতেছেন আপনি? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, মিউট করে ফেলেন। তাসমিয়া জাহান, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? আমরা র্যান্ডমলি কিছু স্টুডেন্টকে দেখি ওনারা বুঝতে পারতেছেন কিনা। নাসরিন নীলা, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? ওকে, ঠিক আছে, আমরা আর কাউকে ডাকবো না। তাহলে ইন্টারোগেটিভ প্রনাউন বুঝতে পারতেছেন, আমরা হু, হুইচ, হোয়েন, হোয়াট এগুলোতে আমরা ইউজ করে থাকি। আচ্ছা, ইনডেফিনিট প্রনাউনটা কি বলেন তো? ইনডেফিনিট প্রনাউনটা হলো আপনি কোনো নির্দিষ্ট ব্যক্তি বা বস্তুকে বুঝাবেন না, না বুঝিয়ে অনির্দিষ্ট ব্যক্তিকে বুঝাবেন। আচ্ছা, বিষয়টা কি একটু আপনারা দেখেন। এভরিবডি লাভস হিম, নোবডি লাইকস হিম। আচ্ছা, কেউ তাকে পছন্দ করে না। এভরিবডি দ্বারা কি আমি স্পেসিফিক ভাবে কাউকে বলতেছি যে সে তাকে ভালোবাসে, এরকম কি আমরা বলতেছি যে একদম স্পেসিফিক কাউকে বলতেছি? বলতেছি না, যে কেউ হতে পারে। ঠিক আছে। আচ্ছা, তো ধরুন আপনি নির্দিষ্ট করে বলবেন না, যেমন আমি বললাম যে এভরিবডি লাভস হিম, সবাই তাকে ভালোবাসে। এখন সবাই বলতে সবাইকে বোঝাচ্ছে, এখন সবাই বলতে কি সবার আলাদা আলাদা নাম বলছে এখানে? স্পেসিফিক করে বলছে, নির্দিষ্ট তো করে বলছে না, অনির্দিষ্ট হয়ে গেল, তাই না? নোবডি লাইকস হিম, এই নোবডি দ্বারা কি আমরা স্পেসিফিক বলতেছি যে আচ্ছা রহিম তাকে পছন্দ করে না, এরকম কি বলতেছি? বলতেছি না তো। তো এই ধরনের ওয়ার্ড গুলো হচ্ছে আমরা সাধারণত অনির্দিষ্ট ব্যক্তি বা বস্তুকে বোঝানোর জন্য ব্যবহার করে থাকি। এখন প্রোনাউন গুলো পড়ে ফেলতে হবে আপনাকে। এনিবডি, এনিথিং, এভরিওয়ান, প্রত্যেকে, ইচ, অ্যানাদার, both, few, many, no one, none, nobody, nothing। প্রত্যেকটা ওয়ার্ড হচ্ছে আমরা কিসের জন্য ব্যবহার করে থাকি? অনির্দিষ্ট বোঝানোর জন্য। ঠিক আছে। আচ্ছা, এরপরে হচ্ছে পসেসিভ। পসেসিভটা কি? দেখেন, পসেসিভটা হচ্ছে মালিকানা বা অধিকার বোঝানোর জন্য আমরা ইউজ করে থাকি। মালিকানা এবং কি অধিকার বোঝানোর জন্য আমরা ইউজ করে থাকি। যেমন হচ্ছে মাই, আওয়ার, দেয়ার, হিজ, হার, ইটস। এরপরে যে নাউন থাকে তার পরিবর্তে যে প্রনাউন ব্যবহার করা হয় সেগুলোই হচ্ছে মূলত পসেসিভ প্রনাউন। আচ্ছা, যেমন আমি বললাম মাই বুক, ঠিক আছে, আমার বই। এখন
এই মাই বুক, মাই দ্বারা বইটা যে আমার, আমার মালিকানা, আমার নিজস্ব, এই জন্য আমি মাই দ্বারা বুঝাচ্ছি যে মাই বুক। মাই ডগ হতে পারে, ইটস মাই ডগ, নট হিজ, মানে এটা তার নয়, এটা হচ্ছে আমার। ঠিক আছে। সো এই ধরনের ওয়ার্ড গুলো হচ্ছে মূলত পজিটিভ ফর্ম, পজিটিভ প্রোনাউন, তাই না? আচ্ছা, আপনি যখন টেবিলটা পড়বেন তখন আপনার কাছে সবকিছু দৃশ্যমান মনে হবে, সবকিছু আপনার কাছে সহজ মনে হবে। ঠিক আছে। সো প্রোনাউন প্রকারভেদ অনেক হওয়ার কারণে অনেকের কাছে কঠিন মনে হয়, তাই না? এটা হচ্ছে আপনি যখন পড়বেন দেখবেন, আস্তে আস্তে দেখবেন যে সবই ঠিক হয়ে যাচ্ছে। ওকে। সো আশা করি পজিটিভ প্রোনাউনটা হচ্ছে কি, যে আমরা মালিকানা বা অধিকার বোঝানোর জন্য আমরা ইউজ করে থাকি। ঠিক আছে। তো আপনার যখন চারটা পড়বেন তখন হচ্ছে আপনার কাছে এগুলো আরো সহজ মনে হবে। আচ্ছা, এই যে টেবিলটা একটু খেয়াল করে দেখেন, এই সবগুলো হচ্ছে কি পজিটিভ অ্যাডজেক্টিভ বা পজিটিভ প্রোনাউন। এখন এইগুলো হচ্ছে আপনারা ভালো করে পড়বেন, বুঝে বুঝে লিখবেন। ঠিক আছে। যেমন ইট এর ক্ষেত্রে আমরা কি ইটস ব্যবহার করব, এবং উই এর ক্ষেত্রে কি আমরা আওয়ার ব্যবহার করি, তাই না? যেমন আওয়ার হোম, আমাদের বাড়ি, বাড়িটা কার? আমাদের, তাই না? এরকম আর কি। এরকম আর কি। আচ্ছা, হুজ কখন ব্যবহার করবো? ওকে, একটু চিন্তা করে দেখেন, হুজ হচ্ছে কিন্তু একটা ইন্টারোগেটিভ, এবং আহ, এটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন, যার ব্যবহার করা হয় মূলত মালিকানা বোঝাতে। কি ব্যবহার করতে? মালিকানা বোঝাতে। এবং হুজের পরে আপনি নাউন প্লাস হচ্ছে একটা ভার্ব নেবেন, যেমন হচ্ছে হুজ বুক ইজ দিস, এটা কার বই, তাই না? এভাবে আমরা বলতে পারি না? বা হুজ পেন আর ইউ ইউজিং, মানে তুমি কার কলম ব্যবহার করছো, আমরা কিন্তু এইভাবে ব্যবহার করতে পারি। আচ্ছা, ওই একই সেম। আচ্ছা, এরপর হচ্ছে রেসিপ্রোকাল প্রনাউন। কাজটা কি বলেন তো? দুই বা ততোধিক ব্যক্তি বা বস্তুর মধ্যে পারস্পরিক সম্পর্ক বুঝাবে। কথা কি বুঝছেন? আচ্ছা, দুই বা ততোধিক ব্যক্তির মধ্যে পরস্পর সম্পর্ক বুঝাবে। যেমন একটু খেয়াল করে দেখেন, আমি বললাম সাবিনা এন্ড তানবীর দুইজন গেভ ইচ আদার। ইচ আদার বলতে কি আমি এই দুইজনকে বোঝাচ্ছি না? গোল্ড রিংস অন দেয়ার ওয়েডিং ডে। তো এই যে ইচ আদারের কাজটা কি বলেন তো? কি কাজ করলো? এ হচ্ছে তানবীর এবং কি সাবিনাকে বুঝাচ্ছে, তাই না? তো ব্যক্তির মধ্যে পারস্পরিক সম্পর্ক বোঝানোর জন্য মূলত আমরা ইচ আদার, ওয়ান অ্যানাদার, এগুলো আমরা ইউজ করে থাকি। ওকে। আচ্ছা, দেন হচ্ছে রিলেটিভ প্রোনাউন। রিলেটিভ প্রোনাউনটা কি দেখেন, বাক্যের ভিতরে কোনো একটি নাউন সম্পর্কে নতুন তথ্য সংযুক্ত করার জন্য আমরা রিলেটিভ প্রোনাউন্স গুলো ইউজ করে থাকি। আপনি একটু আগে যে ওই যে আহ, যেই আপনারা যে হয়ার, হুজ, হুম, হু, হুইচ, আমরা কি এগুলো কোয়েশ্চেন করার ক্ষেত্রে আমরা হু ব্যবহার করে থাকি না? তো কিন্তু এগুলো যখন বাক্যের ভেতরে মাঝখানে চলে যাবে, কোনো নাউনের পরে চলে যাবে, তখন হচ্ছে এই বিষয়টা রিলেটিভ প্রোনাউন হিসেবে কাজ করে থাকে। কম্পিটিটিভ এক্সাম বলেন, বিভিন্ন জায়গা হচ্ছে এই জায়গা থেকে কোয়েশ্চেন এসে থাকে। এই যে দেখেন, দিস ইজ দ্য প্লেস হোয়ার আই লিভড ফর 2 ইয়ার্স। এখানে মাঝখানে হয়ার বসছে, তাই না? এরপর দিস, দ্য শার্ট ওয়ার দ্যাট আই বট দ্য প্রিভিয়াস ডে ওয়ার এক্সেলেন্ট। এখানে মাঝখানে দ্যাট বসছে, তাই না? এগুলো হচ্ছে মূলত আমরা রিলেটিভ প্রোনাউন হিসেবে ব্যবহার করে থাকি। রিলেটিভ প্রোনাউন একটু মনে কঠিন মনে হচ্ছে, তাই না? কঠিন। পসেসিভটা হচ্ছে মূলত মালিকানা বোঝানোর জন্য আমরা ইউজ করে থাকি। এই কোশ্চেনটা, এটা এটা দেখেন শুধু, বুকের সামনে আমি মাই বললাম, আমি বললাম যে দিস ইজ মাই বুক, মানে এটা হচ্ছে আমার বই। কার বই? আমার বই, আমার মাল, আমার মালিকানা, মানে মানে হচ্ছে আমার, আমারই বই, এই জন্য হচ্ছে আমি কি মাই বলতেছি। এখন সেখানে আপনি অন্যান্য ওয়ার্ড গুলো ইউজ করতে পারেন, আওয়ার ইউজ করতে পারেন। এখন সেটা হচ্ছে আপনার বাক্য ভেদে আপনি ইউজ করবেন।
আপনি যখন ওই ওয়ার্ড গুলো শিখে ফেলবেন তখন হচ্ছে কোন ক্ষেত্রে আপনি কোনটা ব্যবহার করবেন সেটা আপনার অটো মাথা চলে আসবে। কথা কি বুঝছেন? আচ্ছা, সো রিলেটিভ প্রোনাউনটা কি? তাহলে হচ্ছে যেটা হচ্ছে আমরা যে ডব্লিউএইচ ওয়ার্ড গুলো চিনি সেগুলো হচ্ছে কি কোথায় যাবে, বাক্যের মাঝখানে চলে যাবে। এই রিলেটিভ প্রোনাউনটা আপনি বারে বার দেখবেন, অনেক জায়গায় দেখবেন। সো কোনো প্যানিক নেওয়ার কিছু নাই, একদম মাথা কি ঘুরে যাচ্ছে এরকম এখন কিছু নাই, জাস্ট পড়ে পড়ে যান। এখনো তো আপনি ফার্স্ট স্টেজে আছেন, এখন শুধু দেখার পালা, বুঝার পালা, আস্তে আস্তে সবকিছু আসবে। রিফ্লেক্সিভ প্রোনাউন্স, এটা কি? সাবজেক্ট এবং অবজেক্ট একই ব্যক্তি বা বস্তু হলে রিফ্লেক্সিভ প্রোনাউন বসাতে হয়। কি বললাম? সাবজেক্ট এবং হচ্ছে অবজেক্ট একই ব্যক্তি বা বস্তু হলে রিফ্লেক্সিভ প্রোনাউন ব্যবহার করতে হয়। আচ্ছা, যেমন এখানে দেখেন, হি কিলড হিমসেলফ, মানে কি? সে নিজেকে হত্যা করেছে, তাই না? এখানে হি যে হিমসেলফ মানে সে নিজেকে নিজে হত্যা করেছিল। এখন সেই বিষয়টা বোঝানোর জন্য আমি হিমসেলফ ব্যবহার করছি। আচ্ছা, এই যে দেখেন, আই টোল্ড মাইসেলফ মানে আমি আমার নিজেকে বলছিলাম নট টু ওয়েস্ট ভ্যালুয়েবল টাইম। এখন আমি আমার নিজেকে বলছি, সাবজেক্ট যে, ঠিক আছে, এবং কি অবজেক্ট একই ব্যক্তি হয়ে গেল। বুঝতে পারতেছেন? রিফ্লেক্সিভ প্রোনাউনটা বুঝছেন? একই ব্যক্তি, সে সাবজেক্টও থাকে অবজেক্টও থাকে। এটা কি বুঝছেন? ওকে, দেন হচ্ছে ইন্টেন্সিভ প্রোনাউন, আমরা শেষে চলে আসছি। অন্য কোনো নাউন বা প্রোনাউনের উপর গুরুত্ব প্রদান করার জন্য যে সকল প্রোনাউন ব্যবহৃত হয় তাদেরকে ইন্টেন্সিভ প্রোনাউন বলা হয়। এন্ড রিফ্লেক্সিভ প্রোনাউন এবং হচ্ছে ইন্টেন্সিভ প্রোনাউন দেখতে একই রকম, কিন্তু ইন্টেন্সিভ প্রোনাউন বাক্যে অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয় না। লাস্ট লাইনটা একটু ভালোভাবে পড়েন, দেখেন এখানে আবার দেখেন, অন্য কোনো নাউন বা প্রোনাউনের উপর গুরুত্ব প্রদান করার জন্য যে সকল প্রোনাউন আমরা ব্যবহার করে থাকি তাদেরকে আমরা ইন্টেন্সিভ প্রোনাউন্স বলে থাকি। আচ্ছা, এখন কথা হলো যে রিফ্লেক্সিভ প্রোনাউন এবং ইন্টেন্সিভ প্রোনাউন দেখতে কিন্তু একই রকম, কিন্তু এই যে ইন্টেন্সিভ যে প্রোনাউনটা সেটা বাক্যে অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয় না। কথা কি বুঝছেন? যেমন রহিম ওপেন দ্য ডোর হিমসেলফ, আই ওয়াশ মাই ক্লথস মাইসেলফ। এই যে হিমসেলফ মাইসেলফ, এরা কিন্তু এখানে কিন্তু অবজেক্ট হিসেবে বসে না। কথা কি বুঝছেন? আচ্ছা, ইন্টেন্সিভ প্রোনাউন যদি আপনার কাছে কঠিন মনে হয়, আপনি প্রথমে রিফ্লেক্সিভটা ভালো করে বুঝে নেবেন, ঠিক আছে? দেন হচ্ছে আপনি যখন আহ দেন হচ্ছে আপনি যখন এখানে আসবেন তখন আপনার কাছে সহজ মনে হবে। আচ্ছা, এখানে আপনাদের সুবিধার জন্য ওই যে টেবিলটাতে যা আছে, ফার্স্ট পারসন, দেন হচ্ছে পসেসিভ, তাই না? দিস ইজ মাই পেন। কার পেন? আমার পেন, তাই না? আমার কলম। এভাবে করে আমি সুন্দর করে আমি যা যা বলেছি এতক্ষণ সব কিছু লেখা আছে। ওকে, আচ্ছা, এগুলো হচ্ছে আর রিপিট করার প্রয়োজন নেই, এগুলো হচ্ছে আপনি এমনি দেখতে পারবেন। এখন কথা হচ্ছে আপনারা যা যা দেখেছেন তার ভিতরে আমি যতগুলি কোশ্চেন পেয়েছি তার ভিতরে হচ্ছে সবচেয়ে কঠিন আপনাদের কাছে লেগেছে, আমি যেটা বুঝতে পারতেছি, সেটা হচ্ছে একটা হচ্ছে এই যে রিফ্লেক্সিভ। এখানে হচ্ছে কি সাবজেক্ট এবং অবজেক্ট একই ব্যক্তি। আচ্ছা, আমি বললাম যে এখানে দেখেন, আই কিল্ড হিমসেলফ, তাই না? ধরুন আমি এবার বললাম, ঠিক আছে? এখন এই আমি যে নিজে, সেও তো আমি, তাই না? মানে নিজেকে তো বোঝাচ্ছে, আমাকে তো বোঝাচ্ছে। তো এরা দুজন হচ্ছে কি সেম। আই টোল্ড মাইসেলফ, আমি আমাকে বলছিলাম, আমি আমি নিজেকে বলছিলাম। এখন এই যে মাইসেলফ হিমসেলফ এগুলো হচ্ছে মূলত রিফ্লেক্সিভ প্রোনাউন। এখন আপনি যখন এই টেবিলটাতে আসবেন তখন হচ্ছে আপনি এখানে এখানে খেয়াল করে দেখেন, এই যে মাইসেলফ, আপনি একটু চিন্তা করে দেখেন তো, সাবজেক্ট কি? আই। তখন কি আমরা কি ইউজ করব? যখন নিজেকে বুঝে তখন মাইসেলফ ইউজ করব। ইউর খাটলে ইউর সেলফ, হিম থাকলে হিমসেলফ, হার থাকলে হার সেলফ, ঠিক আছে, ইট থাকলে ইট সেলফ। এইভাবে আপনারা পড়ে ফেলবেন, দেখবেন যে বিষয়গুলো ক্লিয়ার হয়ে যাবে। এখন প্রথম প্রথম কঠিন মনে হবে, কিন্তু আপনি যখন এই টেবিলটা পড়বেন দেখবেন, বুঝবেন, তখন হচ্ছে আপনার কাছে সহজ। এই যে এখানে একদম এগুলা যা আছে এগুলা জাস্ট এখানে বর্ণনা করে দেওয়া আছে নিচে, ঠিক আছে? আচ্ছা,
এখন দেখি আপনারা যা যা পড়েছেন, যা যা বুঝছেন, সেখান থেকে আমি কয়েকটা কুইজ দিব, দেখি আপনারা কারা পারেন। একটু রেডি হন। আচ্ছা, ধরুন আমি বললাম। আচ্ছা, প্রথমত হচ্ছে এখানে অপশন দিই, তাহলে হচ্ছে বুঝতে সুবিধা হবে। যেমন আমি বললাম, আচ্ছা, এই যে আপনাদেরকে অপশন দিয়েছি, এখানে হচ্ছে এগুলোর ভিতরে পার্সোনাল প্রনাউন কোনটা বলেন তো? পার্সোনাল প্রনাউন কোনটা বলেন? ভাই বুঝে আনসার দিন। একজন একটা আনসার দিচ্ছেন, সবাই এখন দেখে দেখে একই সেম আনসার দিচ্ছেন। হয় না, বেশিরভাগ উত্তর হয় না। এখানে পার্সোনাল প্রনাউন দেই, সন্দেহ ছাড়া। আই, উই এগুলো হচ্ছে কি পার্সোনাল প্রোনাউন। সেলফ যুক্ত সবকিছু হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন। কথা কি বুঝছেন? মাইন্ড পসেসিভ। আচ্ছা, সো বুঝতে পারতেছি, কঠিন মনে হচ্ছে, তো পড়লে ঠিক হয়ে যাবে। আচ্ছা, এখন বললাম আমি, ধরুন এখানে লিখতেছি। দেখি বলুন তো ডেমনস্ট্রেটিভ প্রোনাউন কোনটা? এক্সিলেন্ট, ফাইন। হ্যাঁ, এখন ঠিক আছে। ওকে, আস্তে আস্তে সবই ঠিক হয়ে যাবে, দেখবেন ইনশাল্লাহ। খুব সুন্দর আনসার দিচ্ছেন। হুম, ফাইন, ওকে। বুঝতে পারতেছি, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। আচ্ছা, সুন্দর একটা কোয়েশ্চেন এখন লিখবো, দেখি কারা পারেন, আমি একটু দেখব। আমি আগে কোয়েশ্চেনটা লিখে ফেলি, দেন হচ্ছে আপনাদেরকে প্রশ্নটা বলবো। আই ডিড ইট মাই সেলফ, দেন হচ্ছে আমি বললাম দ্য ম্যান হু কেম ইজ মাই আঙ্কেল, ইজ মাই। হ্যাঁ, ওকে। আচ্ছা, আচ্ছা, এই তিনটা সেন্টেন্সের ভিতরে আপনি বলবেন যে এখানে কোন সেন্টেন্সটার ভিতরে আপনি রিলেটিভ প্রোনাউন দেখতে পারতেছেন। আপনি রিলেটিভ প্রোনাউন কোথায়, কোন সেন্টেন্সে দেখতে পারতেছেন বলেন।
কোন সেন্টেন্স দেখতে পারতেছেন? রিফা, আপনি ভুল করছেন। আবুল খায়ের পাটোয়ারি, আপনি ভুল করছেন। আচ্ছা, এখানে দেখেন, আমি রিলেটিভ প্রোনাউন, রিলেটিভ প্রোনাউন গুলো কি জানো? হু, হুজ, হুইচ, এগুলো যখন কোথায় যাবে? এগুলো যখন বাক্যের মাঝখানে চলে যাবে। ঠিক আছে। আচ্ছা, মজার ব্যাপার হলো এগুলো যখন এখানে থাকবে, এরপর হচ্ছে যে ভার্ব আছে, এই যে দেখেন ভার্ব, একটা ভার্ব কিন্তু এই ভার্বটা আপনি যে নিবেন তার সামনে তাকাতে হবে, সিঙ্গুলার আছে কিনা সেটা অনুযায়ী আপনি নিবেন। কথা কি বুঝছেন? সো এখানে রিলেটিভ প্রোনাউনের পূর্বে একটা নাউন আছে, সাবজেক্ট আছে, সেটা অনুযায়ী আমি এখানে ভার্বটা নিয়েছি, আর মাঝখানে এই যে হু আছে, তার মানে এটা হচ্ছে আমার সঠিক অ্যান্সার। ফাইন, বেশিরভাগ উত্তর একদম সঠিক। শাহরিয়ার, এতগুলি দেওয়া দরকার নাই তো, একটা দিলে হয়। মিজান ভাই, অনেকগুলা দিয়েছেন। হ্যাঁ, একজন একদম রাগ করে মোটামুটি 100টা দিয়ে ফেলছেন। ঠিক আছে, এতগুলো লাগবে না, একটা দিলে হয়, একটা আনসার দিলে হয়। কারণ আপনারা যখন বেশি আনসার দেন তখন হচ্ছে কি, অনেকের আবার সমস্যা হয়, সো একটা দিবেন। ঠিক আছে, খুব ভালো লাগতেছে। তবে হ্যাঁ, আজকের ক্লাসটা একটু কঠিন আছে, তাই না? আমি কিন্তু ক্লাসের প্রথমে বলি নাই যে কঠিন হবে না, সহজ হবে ক্লাসটা। তো আপনারা যখন নোটটা পাবেন, এখনই দিয়ে দিব, নোটটা হচ্ছে ভালো করে পড়ে নিবেন। আজকে যদিও না পড়তে পারেন, আগামীকালকে দেখে নিবেন। ঠিক আছে, আমি ক্লাসটা সুন্দরভাবে রেকর্ডিংটা দিয়ে দিব। চেষ্টা করবো রাতে দেওয়ার জন্য, না পারলে আগামীকাল সকালে আপলোড করব। সো সবার সাথে ইনশাল্লাহ আগামী ক্লাসে দেখা হচ্ছে। ভালো থাকবেন সবাই, এবং কি আগামী ক্লাসের শুরুতেই একটু এক্সাম নিয়ে ফেলবো, তাহলে হচ্ছে কি ক্লিয়ার হয়ে যাবেন প্রনাউন সম্পর্কে ইনশাল্লাহ। ওকে। সো থ্যাংক ইউ সবাইকে, আসসালামু আলাইকুম। সবাই সুস্থ থাকবেন ইনশাল্লাহ, ভালো থাকবেন।